আসসালামু আলাইকুম, বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আরও জানবেন প্রকাশ্যে এলেন মেজর ডালিম, তুলে ধরেন মুক্তিযুদ্ধের নেপথ্য ইতিহাস। এরপরে জানবেন রোহিঙ্গাদের কারণে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তোলা যাচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সাথে জানবেন হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন বিন ইয়ামিন। সংবাদ শেষে থাকবে তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, 7 অঙ্গরাজ্যের জরুরি অবস্থা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, বিগত 15 বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত। এরপর তারা আর কোনোদিন ফিরে আসত না, অধিকাংশই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে। আর কেউ স্বৈরশাসনের অবসানের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন। চট্টগ্রাম আদালতের 1911 মামলার নথি গায়েব। তিনি বলেন, গুমের সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন, হত্যাসহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও মানবতাবিরোধী অপরাধ। তাই আজকে পৃথক একটি মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে শেখ হাসিনা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার 11 জন রয়েছেন। এছাড়া এ অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। আদালত আবেদন মঞ্জুর করে 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, আগামী 12 ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। তদন্ত রিপোর্ট আসলে ওই দিন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আর যদি এর মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়া সম্ভব না হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এলেন বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম, বীর বিক্রম। সেনাবাহিনীর প্রাক্তন এই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল, 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত ছিলেন। প্রায় 50 বছর পর টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75 এর 15 আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন তিনি। গতকাল রোববার রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম, বীর বিক্রম শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। আমেরিকান প্রবাসী সাংবাদিক ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়। স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার। টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রজনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন। 24 এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্রজনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি। সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। 75 এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। 75 এর 15 আগস্টে ঠিক কি হয়েছিল জানতে চাইলে মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের ঢোল নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করব? এই বীর বিক্রম বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার। 7টা ক্লজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিষয়ে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে।
শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। তিনি বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্বের দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হল আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এই বীর বিক্রম বলেন, যখন শাততফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হল একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার। 7টা ক্লজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ অঙ্গরাজ্যে পরিণত হব। জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, রোহিঙ্গাদের অপতৎপরতার কারণে তা তোলা যাচ্ছে না। তিনি বলেন, একসময় চিন্তা করেছিলাম পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব, শুধু এনআইডি কার্ডের উপরে দেবে। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে জনগণ একটু হ্যারাসমেন্ট হয়, পেতে দেরি হয়, রোহিঙ্গাদের জন্য এটা ওঠানো যাচ্ছে না। বাট এটা হয়রানি আগে যে পরিমাণ ছিল, এখন কিন্তু ওইটা নেই। সোমবার 6 জানুয়ারি ঢাকার আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার। জাহাঙ্গীর আলম বলেন, যদি দেখা যায় শুধু আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব। কিন্তু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে আসতেছে। পুলিশ রিফর্মস কমিশনের সুপারিশ যদি থাকে, তাহলে তখন অন্য কথা। এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে বিদেশি অনেকে আছেন যাদের ভিসা নেই। তারা থাকছে, চাকরি করছে। 31 জানুয়ারির মধ্যে ভিসা নিতে হবে। এরপর না হলে আইনগত ব্যবস্থা নেব। এখনও যারা আছে তারা ধরা পড়লে বিদেশে পাঠিয়ে দেব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ জানেন না আন্দোলন কিভাবে চলেছে এবং কিভাবে এটি পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার। বিন ইয়ামিন মোল্লা বলেন, হাসনাত জানে যে আন্দোলনকে চালাইছে। তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে। সে নিজেই বলেছে তারা ডিজিএফআই এর নজরবন্দি। তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলেছে কিভাবে সেটি তারা জানে না। তিনি বলেন, আন্দোলন কিভাবে চলেছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ যারা ডিজিএফআই এর কাছে মাথানত করেনি, আমি তাদেরকে স্যালুট জানাই। ইয়ামিন আরও বলেন, কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে, এক দফার অনেকেই বিরোধিতা করেছে, তাকে জিজ্ঞেস করলেই বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করেছে। তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনও সংহতি হচ্ছে না? হুঁশিয়ারি দিয়ে ইয়ামিন বলেন, আপনারা এখন নায়ক। আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না। মুখোশ খুলতে সময় লাগবে না। বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা আহত ও শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা কইরেন না, প্রতারণা কইরেন না। উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের হাতে 65 বছর পর একটা সময় এসেছে। আমরা আপনাদেরকে রক্ত ও জীবন দিয়ে বসিয়েছি। আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই। আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন। আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলবো। আমরা বলতে বাধ্য হব। যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা এতদিন প্রতিবাদ করেছি। কিন্তু আজ যখন আমার জীবন আশঙ্কায়, তখন তো আর চুপ থাকতে পারি না। সরকারের উপদেষ্টা, সরকার, আমলা, ছাত্র ও জনতা সবার উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিপ্লবী মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে। তাহলেই এই বিপ্লবীরা বাঁচবে, নয়তো এই বিপ্লবীরা মরবে। যুক্তরাষ্ট্রের 1 ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রায় 6 কোটি মানুষ গতকাল রোববার তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত 7টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে কানসাস, মিজুরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারঝড়টি এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। কানসাস ও মিজুরির উত্তর পশ্চিমাঞ্চলের কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত 15 থেকে 30 সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষার ঝড়ের কারণে কয়েক বিদ্যালয় আজ বন্ধ থাকবে। উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটেওয়ার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার জেরে প্রায় 1500 উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। একদিনে আরও 5000-এর বেশি উড়োজাহাজের চলাচলে বিলম্ব হয়েছে।